पति उस आदमी को ब्लैकमेल करने लगता সৎ है। মানুষের রাগ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই মুভিটা না দেখলে বিশ্বাস করবেন না। নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতা দেখেও দেব কেন তাকে কিছু বলল না? কেন সে নিজের প্রেমিকার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে একটা খুনের নেশায় মেতে উঠল? ব্ল্যাকমেইলারের উপর ব্ল্যাকমেইল, আর তার উপর আবার ব্ল্যাকমেইল। এই চেইন রিঅ্যাকশনে জড়িয়ে যাওয়া প্রত্যেকটা মানুষের পরিণতি ছিল প্রচন্ড রকম ভয়াবহ। মুভির শেষ দৃশ্যটি দেখার পর আপনি নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আসলে আসল অপরাধীটা কে? তাই শুরু যখন করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেনই, কারণ মুভির প্রত্যেকটা মিনিটে মিনিটে লুকিয়ে আছে এক একটা নতুন নতুন টুইস্ট। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মুভিটা 2018 সালে মুক্তিপ্রাপ্ত ইরফান খানের ড্রাগ কমেডি থ্রিলার মুভি। মুভিটার নাম पिक्चरों में देखा है। सिर्फ एक लाख मांगा। 1 लाख है तेरे पास? एक तेरे को ऐसा जोर की लात मार दूंगा ना। মুভির শুরুতেই আমরা ইরফান খানকে দেখি। এই মুভিতে তার নাম দেব কৌশল। আমি তাকে দেব বলেই ডাকবো। দেব অফিস ছুটির পরেও সে তার কম্পিউটারে বসে বসে গেম খেলতে থাকে। দেব প্রতিদিন বেশ রাত করে বাড়িতে যায়। দেবের সাথে তার বউয়ের সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। প্রতিদিনের মতো দেব বাসায় ঢুকে দেখে টেবিলের উপর খাবার রাখা। খাবারগুলো গরম করতে রান্নাঘরে যায় দেব, আর তখন রান্নাঘরে আই হোল দিয়ে সে তার স্ত্রী রিনিকে দেখে। রিনি ঘুমিয়ে পড়েছে। দেব খাওয়া দাওয়া শেষ করে তার স্ত্রী রিনির পাশে গিয়ে শুয়ে পড়ে। মানে পুরো এলোমেলো একটা জীবনযাপন। পরদিন সকালে রিনি রাস্তার টেবিলে দেবকে জিজ্ঞাসা করে ডিশের বিল দেওয়া হয়েছে কিনা। এই কথা বলেই রিনি টিভি দেখতে বসে পড়ে, আর দেব নিজেই রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এটাই তাদের দুজনের প্রতিদিনের রুটিন। অফিসে দেবের একমাত্র কাছের বন্ধু আনান। আনান তাদের অফিসের অন্য এক কলিগ প্রভাকে বেশ পছন্দ করে। দেব আর আনান গল্প করছিল। দেব আনানের কাছে তার জীবনের প্রায় সব কিছুই শেয়ার করে। তখন আনন্দ দেবকে বলে, যেহেতু তোমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না, তাই তুমি রিনিকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করো। এরপর দেব তার কথা অনুযায়ী দোকান থেকে কিছু ফুল কিনে রিনিকে না জানিয়েই বাসায় চলে আসে তাকে সারপ্রাইজ দিতে। দেব নিজের কাছে থাকা চাবি দিয়ে ঘর খুলে দেখে ঘরে অনেক জোরে টিভি চলছে এবং অন্যদিকে রান্নাঘরে প্রেসার কুকারের আওয়াজ আসছে। সেখানে গিয়েও দেব রিনিকে দেখতে পায় না। আর ঠিক তখনই দেব সেই আই হলে তাকিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেব দেখে যে রিনি তার বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করছে, আর এটা দেখে দেবের মাথায় আকাশ ভেঙে পড়ে। দেব একবার ভাবে রিনিকে মেরে ফেলবে, আবার ভাবে তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে, কিন্তু দেব কিছুই করতে পারে না। দেব দিশেহারা হয়ে বাসা থেকে বের হয়ে আসে আর রাস্তায় পাগলের মতো দৌড়াতে থাকে। কিছু দূর গিয়ে দেব একটা জায়গায় বসে পড়ে। কি ভাবছেন দেব এখন কি করবে, তাই না? আপনার চিন্তাটা কমেন্টে জানাতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় কমেন্ট যে করবে তাদের মধ্যে থেকে 3 জনকে 3টা সারপ্রাইজ দেবো আমি এবার, এবং পরের ভিডিওতে তাদের নাম ঘোষণা করব লোকেশন সহ। তাই ঝটপট কমেন্ট করে ফেলুন। দেব একটা প্ল্যান করে, সে খুঁজে বের করবে এই ছেলেটা কে। তাই সে তার গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে আর ছেলেটাকে ফলো করতে করতে তার বাড়িতে চলে যায়। দেব দেখে বাড়িটা বেশ আলিশান। তখন দেব ওই বাড়ির কেয়ারটেকারকে কিছু টাকা দিয়ে জানতে পারে বাড়িটা এই শহরের একজন ধনী ব্যক্তির মেয়েটার নাম ডলি। আর এই মাত্র যে ছেলেটি ঢুকলো সে হচ্ছে ডলির হাজব্যান্ড রঞ্জিত। ডলি সবসময় নরম পানিতে ডুবে থাকে, আর রঞ্জিতের ইনকামের রাস্তা হচ্ছে তার শ্বশুরের টাকা। রঞ্জিত সব সময় মিথ্যা বলে তার ওয়াইফ এবং শ্বশুরের কাছ থেকে টাকা নেয়। তাই তার ওয়াইফ এবং শ্বশুর তার সাথে সব সময় কুকুরের মতো ব্যবহার করে। অন্যদিকে দেখি দেব তার বউ রিনির মোবাইল থেকে রঞ্জিতের নাম্বারটি কালেক্ট করে। পরদিন দেব অফিসে যায়, আর কিছুক্ষণ পরে তার মোবাইলে একটা মেসেজ আসে ইএমআই দেওয়ার জন্য। দেব খুব চিন্তায় পড়ে যায়। দেব তখন অনেক চিন্তা ভাবনা করে একটা বাটন মোবাইল ফোন কিনে সেই মোবাইলে রঞ্জিতের নাম্বারটা সেভ করে নেয়। কিছুদিন পর দেব রঞ্জিতকে একটা মেসেজ পাঠায়, কি ব্যাপার বস, বিবাহিত পুরুষ হয়ে প্রেম করছো? মেসেজ পেয়ে রঞ্জিত ঘাবড়ে যায়। সে মেসেজের রিপ্লাই দেয়। রঞ্জিত জিজ্ঞাসা করে, তুমি কি চাও, কে তুমি? তখন দেব চিন্তা করে এখন কি করবে। তখন দেব হিসেব করে দেখে এই মুহূর্তে তার 1 লাখ টাকা লাগবে। তখন দেব মেসেজের রিপ্লাই দিয়ে বলে, আমার 1 লাখ টাকা চাই। আর এখান থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল। আর বুঝতেই তো পারছেন স্বভাবতই এটা ব্ল্যাকমেইল নাম্বার 1। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, এই ব্ল্যাকমেইল নাম্বারগুলো মনে রাখবেন, ঠিক আছে? কারণ সামনে এমন অনেকগুলো ব্ল্যাকমেইল হতে চলেছে যা আপনার কল্পনার অনেক 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 বাইরে। যাই হোক, রঞ্জিত বাসায় ফিরে তার ওয়াইফ ডলিকে বেবি বলে ডাকতে শুরু করে, আর ডলি বুঝে যায় রঞ্জিত নিশ্চয়ই কোনো নতুন কোনো ধান্দা নিয়ে এসেছে। আর
হয়ও তাই। রঞ্জিত ডলিকে বলে তার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার জন্য 1 লাখ টাকা লাগবে। তখন ডলি জানতে চায় তুমি কার সাথে ব্যবসা করবে। তখন রঞ্জিত বলে আমার বন্ধু দেবের সাথে। কি একটা অবস্থা। তখন ডলি তাকে টাকাটা দিয়ে দেয়। পরের দিন আনান দেবের সাথে প্রভার পরিচয় করিয়ে দেয়। রাতের বেলা আনান আর দেব ডিনার করতে যায়। দেব অতিরিক্ত রঙিন পানি খেয়ে ফেলে, তাই মনের ভুলে আনানকে সব কিছু খুলে বলে দেয়। এই রে গেছে। তখন আনান দেবকে বলে তুমি কেন তাদের কিছু বললে না, কেন ছেলেটিকে মারলে না? দেব তখন বলে আমি ঝামেলা পছন্দ করি না। আনন্দ তখন বলে বাহ খুব ভালো, তুমি ঝামেলা পছন্দ করো না কিন্তু ব্ল্যাকমেইল পছন্দ করো, তাই না? এরপরে দৃশ্য পরিবর্তন হয়। দেব তার অফিস থেকে একটা ডাস্টবিন নিয়ে আসে এবং ডাস্টবিনটা রাস্তার পাশে রাখে। আর কিছুক্ষণ পর রঞ্জিত তার মধ্যে টাকাটা রেখে যায়। কিছুক্ষণ পর দেব সেই ডাস্টবিন থেকে টাকাটা তুলে নেয় এবং বাসার দিকে রওনা হয়। আর রাস্তায় যেতে যেতে দেব হিসাব করে যে এই টাকাগুলো দিয়ে সে তার সব খরচ চালিয়ে নেবে। আর এভাবে শুরু হয় তার বইয়ের উপর পরকীয়ার প্রতিশোধ নেওয়া। অন্যদিকে রঞ্জিত বাসায় ফিরে দেখে তার শ্বশুর বসে আছে। সে জানতে পেরেছে রঞ্জিত তার মেয়ের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে। তাই ডলির বাবা রঞ্জিতকে 3 দিনের সময় বেঁধে দেয় সেই 1 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য। তখন রঞ্জিত ব্যাপকভাবে টেনশনে পড়ে যায়। সে চিন্তা করতে থাকে ঘরের কি বিক্রি করে এই টাকাগুলো ফেরত দিবে। এর কারণ হচ্ছে এখানে যা কিছু আছে তার সবই তার শ্বশুরের দেওয়া। কোনো দিক না পেয়ে রঞ্জিত একটা ইমেল আইডি তৈরি করে আর সেই ইমেল আইডি থেকেই রিনিকে মেইল করে। আর মেইলে রঞ্জিত লেখে কি ম্যাডাম বিবাহিত হয়েও প্রেম করছো? মানে দেব যেভাবে রঞ্জিতকে ব্ল্যাকমেল করেছিল রঞ্জিত ঠিক সেভাবেই রিনিকে ব্ল্যাকমেল শুরু করে। আর এটা কয় নাম্বার ব্ল্যাকমেইল বলেন তো? কি মনে নাই? আচ্ছা একটা কমেন্ট করে জানান তো। এখানে শুরু হয় ব্ল্যাকমেইল নাম্বার 2। এখানে রঞ্জিত রিনির কাছে 1,20,000 টাকা চায়, কিন্তু রিনির কাছে মাত্র 30,000 টাকা ছিল। তাই সে বাকি 90,000 টাকা তার মায়ের কাছে ধার চায়। এদিকে রিনির বাবা খুব অসুস্থ ছিল। এখানে রিনি তাদের সাহায্য করবে তা না করে উল্টো টাকা চাইতে আসে। কি একটা অবস্থা। রাগে রিনির মা রিনিকে বলে রঞ্জিত যদি তোমার সাথে বিট্রে নাই করতো তাহলে দেবের সাথে তোমাকে কোনো দিন বিয়ে দিতাম না। রিনি তার মায়ের কাছে টাকা না পেয়ে বাসায় চলে আসে আর বাধ্য হয়ে সে দেবের কাছে তার বাবার চিকিৎসার জন্য 90,000 টাকা ধার চায়। দেব তখন তাকে রঞ্জিতের কাছ থেকে পাওয়া 1 লাখ টাকা থেকে 90,000 টাকা দিয়ে দেয়। কি একটা অবস্থা। রঞ্জিতের টাকা আবার রঞ্জিতের কাছে ফেরত যাবে, তাই না? তখন রিনি রঞ্জিতকে ফোন দেয় আর তার সাথে যেতে বলে। রঞ্জিত রিনির কথা এড়িয়ে যায়। আর ঠিক তখনই রঞ্জিতের কাছে আরেকটা SMS আসে। আজ রাতে তাকে 90,000 টাকা দিতে হবে। আর এই মেসেজটা ছিল দেবের। রঞ্জিত মেসেজ দেখে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ডলিকে বলে তাদের কিছু মাল কাস্টমসে আটকা পড়েছে, সেই মাল ছাড়াতে যাচ্ছে। এরপর আমরা দেখি রিনি সেই ব্রিজের নিচে সেই 1,20,000 টাকা রেখে যায়। আর কিছুক্ষণ পরে রঞ্জিত এসে সেই টাকাটা নিয়ে নেয়। এরপর রঞ্জিত সেখান থেকে 30,000 টাকা নিজের জন্য রেখে বাকি 90,000 টাকা দেবের সেই ডাস্টবিনে রেখে চলে আসে। অর্থাৎ রঞ্জিতের টাকা দেবের কাছে, দেবের টাকা আবার রিনির কাছে, এরপর রিনির কাছ থেকে ঘুরে সেই টাকা আবার রঞ্জিতের কাছে যাচ্ছে। কি একটা অবস্থা। অর্থাৎ ব্ল্যাকমেইলের উপর ব্ল্যাকমেইল, তার উপর আবার ব্ল্যাকমেইল। মুভির গল্পটা যে কে লিখছিল তারে আমার দরকার। যাই হোক, দেব আবার টাকাগুলো সেভ করে রাখে EMI দেওয়ার জন্য। পরদিন দেখা যায় দেবের বন্ধু আনান আর তার গার্লফ্রেন্ড প্রভা গেছে ডেটে। আনান দেবের কাছে প্রমিস করেছিল যে সে এই ব্ল্যাকমেইলের কথা কখনো কাউকে বলবে না, কিন্তু আনান ওই দিন অতিরিক্ত নরম পানি খাওয়ার কারণে সে প্রভাকে ব্ল্যাকমেইলের সব কথা বলে দেয়। পরের দিন দেব যখন অফিসে আসে তখন সে তার টেবিলে একটা খাম দেখে। খামটা খুলে দেব দেখে একটা সাদা কাগজে লেখা ছিল ব্ল্যাকমেইল। এরপর প্রভার মুখটাও দেখানো হয় আর তখনই আমরা বুঝতে পারি এটা ছিল ব্ল্যাকমেইল নাম্বার 3। দেব আনন্দকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় আর তার হাত চেপে ধরে তাকে জিজ্ঞাসা করে যে তুই কাউকে ব্ল্যাকমেইলের কথা বলেছিস কিনা, নাকি তুই নিজেই এই চিঠি আমাকে দিয়েছিস। আনন্দ প্যাদানি খাওয়ার ভয়ে দেবকে সবকিছু বলে দেয় যে সে প্রভাকে সব বলে দিয়েছে। এরপর দিন দেব প্রভাকে নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়। প্রভা দেবের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। সেখানে প্রভা দেবের কাছে টাকা দাবি করে, কিন্তু দেব কোনোভাবেই তাকে টাকা দিতে রাজি হয় না। দেব মনে মনে চিন্তা করে সে প্রভাকে একেবারেই মেরে ফেলবে। কিন্তু ভাই আমরা তো এর আগেও দেখেছি দেব শুধু এই কথাগুলো কল্পনাতেই চিন্তা করে, বাস্তবে কোনোভাবেই পারে না। যাই হোক, সবশেষে দেবের সাথে প্রভার 30,000 টাকায় দফারফা হয়। দৃশ্য পরিবর্তন হলে দেখি রঞ্জিত 20,000 টাকা নিয়ে এসেছে তার শ্বশুরকে ফেরত দিতে। এটা দেখে তার শ্বশুর খুব রেগে যায়। সে বলে আর 3 দিন সময় তোমাকে দিলাম, এর মধ্যে পুরো টাকাটা তুমি আমাকে ফেরত দিবে। আর এর মধ্যে রঞ্জিতের ফোনে আবার দেবের মেসেজ আসে। দেব লিখেছে তার 30,000 টাকা আজ রাতেই চাই। তো রঞ্জিত কি করবে অন্ত? রঞ্জিত আবার রিনিকে মেইল করে বলে তার আজ রাতেই 40,000 টাকা চাই। এই শালার রঞ্জিত লোকটা তো সেই হারামি, প্রত্যেকবার 10-20,000 টাকা বেশি করেই দাবি করতেছে। কি বুঝলেন? রঞ্জিত এখান থেকেও পার্সেন্টেজ নেয়। রিনি আগের বারের মতোই দেবকে হোয়াটসঅ্যাপ করে বলে তার বাবার চিকিৎসার জন্য 40,000 টাকা চাই।
দেব রঞ্জিতের কাছ থেকে পাওয়া টাকা থেকে আবারও 40,000 টাকা রিনিকে পাঠিয়ে দেয়। রিনি সেই টাকা নিয়ে আবারও সেই ব্রিজের নিচে রেখে আসে। এরপর রঞ্জিত সেখান থেকে টাকাটা নিয়ে সেখান থেকে 10,000 টাকা নিজের জন্য রেখে বাকি 30,000 টাকা আবার ডাস্টবিনে দিয়ে আসে। দেব সেই 30,000 টাকা প্রভাকে দিয়ে বলে, এটাই শুরু, এটাই শেষ, আমি আর কোনো টাকা দিতে পারবো না। পরদিন রঞ্জিত আর রিনি একটা সিনেমা হলে দেখা করে। রিনি রঞ্জিতকে বলে একটা প্রাইভেট ডিটেকটিভ রাখার জন্য, কারণ রঞ্জিত রিনিকে বলেছিল যে তাদের দুজনকে একই ব্যক্তি ব্ল্যাকমেইল করছে, কারণ তাদের লেখার ধরন ছিল একই রকম। মানে বুঝছেন রঞ্জিত কত বড় শিয়ান, এখানেও সে চালাকি করে। পরের দিন সে দেখি রঞ্জিত ইন্টারনেটে একজন প্রাইভেট ডিটেকটিভ সার্চ করে, সে ডিটেকটিভ পেয়েও যায়। সেই ডিটেকটিভ রঞ্জিতকে বলে 20,000 টাকা দিলে সে সব কাজ করে দেবে। রঞ্জিত 10,000 টাকা অ্যাডভান্স করে। তখন ডিটেকটিভ রঞ্জিতকে বলে সে ব্ল্যাকমেইলারকে ধরতে পারলে কি করবে। তখন রঞ্জিত তাকে বলে সে ব্ল্যাকমেইলারকে মেরে ফেলবে। আর এটা শুনে ডিটেকটিভ তাকে বলে যে আমার একটি অস্ত্রের বিজনেস রয়েছে, তো তুমি চাইলে পিস্তল আমার কাছ থেকে কিনতে পারো। অন্যদিকে প্রভা দেবকে আবারও চিঠি লেখে, আবারও দেবের কাছে টাকা চায়। দেব প্রভাকে খুঁজতে থাকে। অফিসের সিকিউরিটিকে জিজ্ঞাসা করে প্রভা কোথায়। সিকিউরিটি তখন জানায় প্রভা সিক লিভ নিয়েছে। দেব তখন আনানের কাছ থেকে প্রভার বাড়ির ঠিকানা নেয় আর ঠিকানা খুঁজে প্রভার বাসায় চলে আসে। দেব প্রভাকে বলে সে আর কোনো ধরনের টাকা দিতে পারবে না, এমনিতে তার কাঁধে অনেক ইনস্টলমেন্টের বোঝা উঠে গেছে। তখন প্রভা তাকে বলে তোমার ঘর তো এমনিতেই ভেঙে যাবে, তো ঘরের ইনস্টলমেন্ট দিয়ে কি করবে। দেব কোনোভাবে রাজি হয় না, সে একবার চিন্তা করে প্রভাকে মেরেই ফেলবে, কিন্তু আমরা তো জানি দেব তো শুধু কল্পনাই করে। দেব কোনোভাবেই টাকা দিতে রাজি হয় না। প্রভা তখন তার গায়ের জামা ছিঁড়ে চিল্লাতে শুরু করে। দেব ভয় পেয়ে তাকে থামানোর চেষ্টা করে। তখন প্রভা দেবকে বলে টাকা তুমি কখন দিবা। তখন দেব প্রভাকে বলে সে টাকা আনতে যাচ্ছে। প্রভা তখন দেবকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে টাকাটা আসলে ঠিক কখন দিবে। আর এই কথা বলতে বলতে প্রভা নরম পানির বোতলে পা পিছলে পড়ে যায়, তার উপরে আলমারিটা পড়ে প্রভা ওখানেই মারা যায়। দেব তাড়াহুড়ো করে ঘর থেকে বের হতেই চায়, আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। খন কি একটা অবস্থা। দেব আইহল দিয়ে দেখে প্রভার বাবা মা এসেছে এবং অনেকক্ষণ দরজা খুলতে দেরি হওয়ার কারণে তারা চাবি খুঁজতে থাকে। আর এইটা দেখে দেব পালাবার পথ খুঁজতে থাকে, কিন্তু দেব কোনো পথই খুঁজে পায় না। তখন দেব সেখানে একটা প্যাকেট দেখতে পায়। অন্যদিকে প্রভার মা বাবা দরজা খোলার আগেই দরজাটি খুলে যায় ভেতর থেকে। তারা শুধু আন্ডারওয়্যার পরা খালি গায়ের একটা লোককে দেখতে পায়। লোকটির মাথা একটা প্যাকেট দিয়ে ঢাকা ছিল আর তার হাতের নিচে ছিল আরেকটি প্যাকেট। এই দৃশ্য দেখে প্রভার বাবা মা হতবাক হয়ে যায়। এই সুযোগে দেব সেখান থেকে বের হয়ে যায়। এরপর প্রভার মা ভিতরে ঢুকে প্রভার লাশ দেখে চিৎকার করে ওঠে। ঠিক তখনই লোকজন জড়ো হয়ে যায় এবং দেবকে তাড়া করতে শুরু করে। দেব একটি দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ে এবং তার জামা কাপড় পরে নেয় আর মুখের প্যাকেটটা ফেলে দেয়, তাই তাকে কেউ আর চিনতে পারে না। দেব ওখান থেকে পালিয়ে চলে আসে। পরের দিন দেব অফিসে গেলে দেখে অফিসে পুলিশ এসেছে। পুলিশ প্রভার মৃত্যুর ঘটনা তদন্ত করতে এসেছে। তুই গতকাল আমার কাছ থেকে প্রভার বাড়ির ঠিকানা নিয়েছিলি, তুই প্রভাকে খুন করেছিস। দেব অনেক ভয় পেয়ে যায় আর এর মধ্যেই দেবকে পুলিশ ডেকে পাঠায়। পুলিশ দেবকে জিজ্ঞাসা করে যে সে প্রভাকে চিনে কিনা। দেব পুলিশকে বলে সে ওইভাবে চেনে না, আনন্দ তাকে একদিন প্রভার সাথে পরিচয় করে দিয়েছিল। পুলিশ দেবকে আবারও প্রশ্ন করে আনন্দ কি তাহলে প্রভার বন্ধু। তখন দেব বলে আনন্দ আমার বন্ধু আর সে প্রভাকে পছন্দ করত। পুলিশ তাকে আবারও জিজ্ঞাসা করে প্রভা কি তাকে পছন্দ করত। দেব জানায় যে সে এই বিষয়ে কিছুই জানে না, শুধু তারা একবার ডেটে গিয়েছিল। এরপরে পুলিশ আনন্দকে ডেকে পাঠায়। দেব ওখান থেকে বেরিয়ে এসে আনন্দকে রিকোয়েস্ট করে পুলিশকে কিছু না বলতে, আর আনন্দ এই সুযোগটাই নিয়ে নেয়। আনন্দ দেবকে বলে তুমি যে পরিমাণ টাকা প্রভাকে দিতে সেই পরিমাণ টাকা আমাকেও দিতে হবে। তখন দেব আনন্দকে বলে তুই বন্ধু হয়ে আমাকে ব্ল্যাকমেল করবি। আনন্দ তখন বলে বন্ধু টন্ধু পরে, টাইম ইজ মানি। দেব তখন ভয়ে রাজি হয়ে যায় আর আনন্দ পুলিশের রুমে ঢুকে যায়। আর দেব আনন্দের ডেস্ক থেকে আনন্দের গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায়। প্রভার মার্ডারের দিন দেব যে প্যাকেটটা পড়েছিল সেই ব্র্যান্ডের দোকান দেব খুঁজে বের করে। এরপর দেব অফিসে ফিরে আসে আর আনন্দের টেবিলে আবার সেই চাবিটা রেখে দেয়। এর মধ্যে দেখে আনন্দ বাইরে চলে এসেছে এবং তার সাথে পুলিশ অফিসার। পুলিশ আনন্দের কাছ থেকে জানতে পারে আনন্দ আর প্রভা যেদিন ডেটে গিয়েছিল সেদিন তারা আনন্দের গাড়িতে করে গিয়েছিল। পুলিশ আনন্দের গাড়ি চেক করে আর সেখানে সেই প্যাকেটটা পায় যেটা প্রভার মার্ডারের দিন খুনি পড়েছিল। পুলিশ আনন্দকে ধরে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখি দেব রঞ্জিতকে যে মোবাইল দিয়ে ব্ল্যাকমেইল করে সেই ফোনে একটা কল এসেছে আর কলটা করেছে সেই গোয়েন্দা মানে ডিটেকটিভ যাকে রঞ্জিত ভাড়া করেছে। সে দেবকে বলে অনেক ব্ল্যাকমেইল খেলেছো, এখন সব বাদ দিয়ে আমার দেওয়ার ঠিকানায় চলে আসো। এরপর একটা ঠিকানা SMS করে সে পাঠিয়ে দেয়। আর এখান থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল নাম্বার 4। ওদিকে আনন্দ পুলিশের কাছে সবকিছু খুলে বলে। সেই সাথে আনন্দ পুলিশকে কনফার্ম করে যে দেবী প্রভাকে খুন করেছে, কিন্তু পুলিশ আনন্দের এই কথা বিশ্বাস করে না। পরের দিশে দেখি রঞ্জিত গেছে সেই গোয়েন্দার বাড়িতে। রঞ্জিত সেই গোয়েন্দার বউয়ের কাছ থেকে একটা পিস্তল আর 6টা গুলি কিনে নেয়। এদিকে পুলিশ এবার দেবকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ দেবকে জানায় তাকেও কিছুদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে। এরপর দেখি রঞ্জিত বাসা থেকে সেজে গুজে বের হয়
আর এটা থেকে ডলির কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয়। ডলি রঞ্জিতকে ফলো করা শুরু করে আর দেখে রঞ্জিত একটা থিয়েটারে এসেছে। ডলিও রঞ্জিতের পেছনে পেছনে সেখানে ঢোকে। তখন ডলি দেখে তার হাজবেন্ড রঞ্জিত তার গার্লফ্রেন্ডের সাথে বসে আছে। আর এই দৃশ্যটা দেখে ডলি সেখান থেকে বাসায় চলে আসে। এরপর আনান জামিন নিয়ে বের হয়ে দেবের কাছে আসে আর তাকে একটা রড হাতে নিয়ে তাড়া করে আর দেবকে বলে, তুই আমার মান সম্মান চাকরি সবকিছু নষ্ট করেছিস। তবে দেব তাকে আবারও টাকার লোভ দেখিয়ে শান্ত করে ফেলে। এরপর দেব সেই গোয়েন্দার সাথে দেখা করতে যায় আর তাকে 10,000 টাকা দিয়ে বলে এই ব্ল্যাকমেইল বিষয়টা ভুলে যেতে। গোয়েন্দা তখন দেবকে বলে যে রঞ্জিত অলরেডি বন্দুক কিনে ফেলেছে, তার জীবনের মূল্য কি মাত্র 10,000 টাকা। অন্যদিকে দেখি ডলি তার বাড়ির সব কাজের লোকদের ছুটি দিয়ে দিয়েছে। ডলির বাড়ির সব লাইট অফ করে একটা ছুরি নিয়ে রঞ্জিতের জন্য অপেক্ষা করতে থাকে। রঞ্জিত বাসায় ঢুকতেই ডলি সরাসরি আক্রমণ করে বসে। তাদের মধ্যে প্রচন্ড রকম ধস্তাধস্তি হয়। একসময় রঞ্জিতের কানে সে পিস্তল দিয়ে ডলিকে গুলি চালায়। ডলি সেখানেই মারা যায়। রঞ্জিত বুঝতে পারে না সে এখন কি করবে। রঞ্জিত ডলির লাশটা ফ্রিজে ঢুকিয়ে রাখে। আর ঠিক তখনই দেবের আরেকটা SMS আসে। দেব 50,000 টাকা রকুলিলা মলে ডাস্টবিনের মধ্যে সন্ধ্যা 6টার মধ্যে রেখে আসতে বলে। তখন রঞ্জিত ফিরতি SMS-এ বলে তার কাছে কোনো টাকা নেই। তখন দেব রঞ্জিতকে বলে সে তার বউকে বলে দিবে। এবার রঞ্জিত দেবকে বলে আচ্ছা বলে দাও। দেব তাকে আবারও মেসেজ দিয়ে লেখে সে তার শ্বশুরকে বলে দেবে। এবার রঞ্জিত ভয় পেয়ে যায় এবং আবারও টাকা দিতে রাজি হয়ে যায়। এর মধ্যে ডলির ফোনে তার বাবার কল আসে। তখন রঞ্জিত কল রিসিভ করে বলে ডলি ঘুমাচ্ছে। এরপর রঞ্জিত আলমারিতে ডলির গহনা খুঁজতে থাকে। রঞ্জিত কোনো কিছুই খুঁজে পায় না। তাই রঞ্জিত আবারও রিনিকে মেইল করে 60,000 টাকা বিকেল 5টার মধ্যে রকুলিল্লা মলে রেখে আসার জন্য। তখন রিনি নিরুপায় হয়ে দেবকে আবার বলে যে তার বাবার আগামী সপ্তাহে অপারেশন, এই জন্য তার 60,000 টাকা প্রয়োজন। দেব তখন তাকে বলে তার কাছে একটি টাকাও নেই, সে কোনো টাকা দিতে পারবে না। এই বলেই দেব বাসা থেকে বেরিয়ে যায়। আর বাসা থেকে বেরিয়ে দেব রিনির মাকে কল করে বলে যে সে আপাতত অপারেশনের জন্য কোনো টাকা দিতে পারবে না। তখন রিনির মা তাকে বলে কিসের অপারেশন? রিনির বাবার তখন কোনো অপারেশন হওয়ার কথাই ছিল না। দেব তখন তাকে আবারও বলে যে গত সপ্তাহে যে 90,000 টাকা দিয়েছিলাম টেস্ট করানোর জন্য, সেটা কি করিয়েছেন? রিনির মা তখন তাকে আবার একই উত্তর দেয় যে তারা কোনো টাকাই পায়নি। আর এবার দেবের সন্দেহ হতে শুরু করে রিনির উপর। তাই দেব গাড়িতে বসে বাড়ির উপর লক্ষ্য করছিল। অন্যদিকে অন্য কোনো উপায় না পেয়ে রিনি তার গহনা নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করে দেবে বলে। দেব তখন রিনির পিছু নেয়। এরপর দেব দেখে রিনি একটা প্যাকেট সেই ডাস্টবিনে রেখে যাচ্ছে। দেব সেই ডাস্টবিনের দিকে আগাইতে থাকে আর তখনই দেবকে ধাক্কা মেরে রঞ্জিত সেই ডাস্টবিনের দিকে এগিয়ে যায়। দেব রঞ্জিতকে চিনতে পারে আর সাথে সাথে বুঝে নেয় যে রঞ্জিতই রিনিকে ব্ল্যাকমেইল করছে। তখন রঞ্জিতের ব্যাগ থেকে কিছু টাকা নিয়ে বাকি টাকাগুলো সেই ডাস্টবিনেই রেখে দেয় আর দূরে বসে অপেক্ষা করতে থাকে সেই ব্ল্যাকমেইলারকে ধরার জন্য। দেব ব্যাপারটা দূরে বসে দেখে। এরপর একজন ক্লিনার এসে ডাস্টবিন থেকে সেই প্যাকেটটা নিয়ে যায়। রঞ্জিত এটা দেখে তার পেছনে দৌড় দেয় আর তাকে ধরে ফেলে, কিন্তু সেই প্যাকেটের মধ্যে সে কিছুই খুঁজে পায় না। রঞ্জিত ডাস্টবিনটা আবারও চেক করে কিন্তু সেটার মধ্যে কিছুই পায় না। এর মধ্যে দেব শপিং মল থেকে বের হয়ে যায় আর বের হওয়ার সময় সে ক্লিনারকে কিছু টাকা দেয়। এতে আমরা বুঝি দেব এই ক্লিনারকে দিয়ে এই কাজটা করিয়েছে। দৃশ্য পরিবর্তনে দেখি ডলির বাবা তাকে বারবার কল দিয়েও কলে পাচ্ছে না, তাই তার সন্দেহ হয়। এদিকে আনান আবার দেবকে কল দিয়ে বলে টাকা দিতে। দেব তাকে বলে টাকা আজ রাতেই দিয়ে দেবে। এরপর দেব যায় সেই গোয়েন্দার সাথে দেখা করতে এবং তাকে 50,000 টাকা দিয়ে বলে একটা কাজ করে দিতে হবে। অন্যদিকে দেখি রঞ্জিত তার বউয়ের সব কাপড় চোপড় পুড়িয়ে ফেলছে সব প্রমাণ নষ্ট করার জন্য। রিনি রঞ্জিতকে কল করে বলে আজ রাতের মধ্যে যদি ব্ল্যাকমেইলারকে খুঁজে না পাওয়া যায় তাহলে সে সকালে পুলিশের কাছে যাবে। রঞ্জিত আরও টেনশনে পড়ে যায় আর ঠিক তখনই তার কাছে সেই গোয়েন্দার কল আসে। গোয়েন্দা রঞ্জিতকে বলে সে ব্ল্যাকমেইলারকে খুঁজে পেয়েছে। সে ব্ল্যাকমেইলারের ঠিকানা রঞ্জিতকে দিয়ে দেয় আর তখনই রঞ্জিত সেখানে চলে যায়। আর আমরা বুঝতে পারি গোয়েন্দা রঞ্জিতকে আনানের বাসার ঠিকানা দিয়েছে আর এজন্যই দেব তাকে 50,000 টাকা ঘুষ দেয়। রঞ্জিত আনানকে মেরে ফেলে। রঞ্জিত যখন বাসায় এসে তার হাত পায়ের রক্ত ধুইতে যায় তখন দেখে যে তার ওয়াশরুমে কোনো পানিই নেই। আর ঠিক তখনই ডলির বাবা মা তার কোনো খোঁজ না পেয়ে তার বাসায় চলে আসে। তারা অনেক খোঁজাখুঁজি করেও ডলিকে কোথাও খুঁজে পায় না। তখনই তারা রক্তমাখা অবস্থায় রঞ্জিতকে ওয়াশরুমে দেখে ফেলে আর এইটা দেখে ডলির বাবা মা খুব ভয় পেয়ে যায় আর রঞ্জিতকে সেই ওয়াশরুমে আটকে রেখে পুলিশকে খবর দেয়। অন্যদিকে রিনি সব সত্যটা জেনে যায় আর রঞ্জিতের নাম্বারটা তার ফোন থেকে ডিলিট করে দেয় এবং দেবকে মেসেজ করে যে সে কখন বাসায় আসবে। তখন আমরা দেখি দেব তার ফোন থেকে রিনির কল লিস্ট ডিলিট করে দিয়ে বেরিয়ে যায়। এরপর দেখি রিনি সাজুগুজু করে দেবের জন্য বসে আছে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। একবার চিন্তা করে দেখেন এই মুভিটা আমাদের কোন মাপের শিক্ষা দিয়ে যায়। একটা মাত্র পরকীয়া কিভাবে একসাথে এতগুলো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে তার বিরাট বড় একটা উদাহরণ ইরফান খানের এই একটা মুভি।
আমরা ইরফান খানকে এমনিতেই বস বলি না, তার যে কনসেপ্ট, তার যে চিন্তা ভাবনা, তার যে অভিনয়, এগুলো আসলে মাইন্ড ব্লোয়িং। আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর এই যে বাম পাশে দেখছেন কোরিয়ান সিনেমিকাইল, এটা আমাদেরই চ্যানেল, আপনারই চ্যানেল, একটু ঘুরে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরের শনিবার অন্য কোনো মাস্টারপিস মুভি নিয়ে। টাটা, বাই বাই।